আপনি কি শুধু সেভ করার জন্য আমাকে বিয়ে করেছেন? এই চুপ কর। উফ, ছাড়ুন প্লিজ, আমার এসব ভালো লাগে না। তোর ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য আমার কাছে নাই, বলে রিমাকে বিছানায় শুইয়ে দিলাম। উফ প্লিজ ছাড়ুন আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে। এই চুপ কর বলেই রিমার বুক থেকে শাড়ির আঁচলটা সরে রিমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে ঠোঁটে ঠোঁট দিয়ে রইলাম। এবার রিমার শাড়ি খুলে পেট নাভি থেকে শুরু করে রিমার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে আমার ঠোঁটের ছোঁয়া দিলাম। আমি আমার চাহিদা মিটিয়ে রিমার উপর থেকে নেমে ক্লান্ত শরীর নিয়ে রিমার পাশে শুয়ে রইলাম। রিমা অসহ্য ব্যথা যন্ত্রণায় এখনো কান্না করেই যাচ্ছে। রিমার নগ্ন দেহের উপর শাড়ির আঁচল দিয়ে বললাম, আরে ওভাবে কাঁদছো কেন? তোমার স্বামী তো তোমাকে আদর করছে, আর তো কেউ না। কি বললেন আপনি? আদর করছেন? আদর কিভাবে করে আপনি জানেন? এই চুপ কর, বক বক ভালো লাগছে না। আপনি কেন আমার সাথে এমন করছেন? কেন এভাবে আমায় কষ্ট দিচ্ছেন? প্রতিটা স্বামী তার বউকে যা করে আমি তো তাই করছি। স্বামী? কে স্বামী? আপনি? কোনো মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে নিজের চাহিদা মেটালেই সে স্বামী হয়ে যায়? তোর বক বক আর ভালো লাগছে না। কাজী মুন্সি দিয়ে কলমা পড়ে তোকে আমি বিয়ে করেছি। সমাজের চোখে তুই আমার বউ, আমি তোর স্বামী। আমার অধিকার আছে এসব করার। অধিকার? ঠিকই বলেছেন, সমাজের চোখে এখন আপনি আমার স্বামী, আর তাই তো যা ইচ্ছা আপনি আপনার চাহিদা মেটাচ্ছেন। বিয়েটা ছিল একটা নাটক, আপনি প্রতিশোধ নিচ্ছেন, আমি সব বুঝতে পেরেছি। এই তোরে চুপ করতে বলছি। সকাল হয়ে গেছে, যা গোসল করে নে। সকালে আবার অনেক লোকজন আসবে তোকে দেখতে। দেখতে আসবে বলতে অন্য পুরুষ দিয়েও অত্যাচার করাবেন নাকি? এবার রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। রিমার কাছে গিয়ে পিছনে চুলগুলো ধরে দুই গালে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। শোন, তুই আমার বউ, তুই কোনো পতিতা না। আর শোন, সকালে আমার আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা তোকে দেখতে আসবে। রিমা আমার কথা শুনে চুপ করে আছে। রিমা আমাকে আমি বিয়ে করেছি জিদ করে। হ্যাঁ, রিমাকে ঠিক বলেছে, হয়তো এটা প্রতিশোধ। ওরে বিয়ে করেছি অধিকারের নামে অত্যাচার করব বলে। আপনারা হয়তো বুঝতেই পারছেন, আজকে আমাদের বাসর রাত। আজ আমাদের বাসর রাত। আমাদের কাছে বাসর রাত, রিমির কাছে সেটাও ভালো জানে। সকাল 6টা। রিমি বিছানা থেকে নেমে বাথরুমে যাবে, কিন্তু ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। পারবেই বা কিভাবে? সারা রাত যা হলো, আমি কাছে গিয়ে হাত ধরতেই, হাত ছাড়ুন বলছি। যার জন্য করলাম চুরি সেই বলেই চোর। যাক বাবা, এত রাগ দেখাও কেন? হ্যাঁ? রিমি ওয়াশরুমে চলে গেল। ওর হাঁটা দেখে বুঝতে পারছি ওর খুব কষ্ট হচ্ছে। ধুর, ওরে নিয়ে আমি কেন ভাবছি? কি হয় হোক, যা। বারান্দায় গিয়ে আমি একটা সিগারেট ধরালাম। রিমির গোসল শেষ, আমিও গোসলটা সেরে নিলাম। রুমে এসে দেখি রিমি ওর একটা জামা পরে বসে আছে। আমি রেডি হয়ে রিমির কাছে গিয়ে, এই এটা কি পরছিস? নতুন বউগুলোর মতো শাড়ি পরে একটু সাজুগুজু কর, এখনই তো সবাই চলে আসবে। পারবো না আমি ওসব করতে। পারবি না তো বাপ পারবে। দেখেন, আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। রিমির কাছে গিয়ে আবারও চুলের মুঠিগুলো ধরে এক হাত দিয়ে গাল দুটো চাপ দিয়ে ধরে, তোর বাবাকে কিছু বললে তোর গা জ্বলে, তাই না? আর তোর কারণে যে আমার বাবা। আমার কারণে আপনার বাবা কি? তোরে যা বলছি তাই কর, সবাই অলরেডি চলে আসছে। তারপর উপরে গিয়ে, এ কি, এখনো রেডি হোস না কেন? কি হলো, আমার কথা কি শুনতে পাচ্ছিস না? রিমার কাছে গিয়েও চুলগুলো ধরে, শোন, তোর বাবা মা বোন সবাই এসেছে। এই কথা বলতেই রিমা দ্রুত বাহিরে যেতে লাগলো। আমি ওর হাতটা ধরে, কি ভাবছিস এই অবস্থায় গিয়ে তোর দেখি বাবা মা বোনকে বুঝাইবি তুই কতটা কষ্টে আছিস? প্রতিটা বাবা মা চায় তার মেয়ে যেন স্বামীর কাছে সুখে থাকে। তুই এই অবস্থায় গেলে তোর বাবা মা বুঝে যাবে তুই ভালো নেই, তখন তারা কষ্ট পাবে। আশা করি তুই তোর বাবা মাকে কষ্ট দিবি না। দ্রুত রেডি হয়ে নিচে চলে আস। রিমির বাবা মাকে দেখে সালাম দিলাম। আজ তোমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো। বাবার কথা বলতেই আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। রিমার মা আমার কাছে এসে, এই দেখো, পাগল ছেলে কাঁদছে। আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না বাবা, কাঁদো না বাবা, আমরা তো আছি। বাবার মা নাই তো কি হয়েছে, আমি তো তোমার মার মতো।
আমি কিন্তু তোমাকে নিজের ছেলের মতোই ভাবি। সত্যি বলতে রিমার বাবা মা অনেক ভালো মানুষ। রিমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে, আজকে খুশির দিনে কাঁদতে নেই। রিমার মা যদি তোমার মার মতো হয় তাহলে আমি কিন্তু তোমার বাবার মতো। কেঁদো না বাবা। অনেকে বলবেন বিয়ের পরের দিনে কেমন মেয়ের বাবা মা আসে ভাই। আসলে আমাদের এদিকে বিয়ের পরের দিনেই মেয়ে বাড়ির পক্ষ থেকে কিছু লোক এসে মেয়েকে এবং মেয়ের জামাইকে এসে নিয়ে যায়। সেটা মেয়ের বাবা মা, বোন, চাচা চাচি যে কেউ আসতে পারে। বাবা মার কথা আজ খুব মনে পড়ছে। যে মানুষটা এত খারাপ সে মানুষটা বাবাকে জড়িয়ে কাঁদছে, এটা আমি স্বপ্ন দেখছি না তো? কি রে মা, কেমন আছিস? রিমা বুকে ব্যথা, চোখে জল নিয়ে বলল, অনেক ভালো আছি রে। রিমা যদি সত্যিটা বলে দেয় ও কেমন আছে, তাহলে হয়তো বাবা মা বোন কষ্ট পাবে। এটা ভেবেই রিমা সত্যিটা লুকিয়ে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলছে। রিমা মা, তোর চোখে জল কেন? তোমাদের কথা খুব মনে পড়ছিল বাবা, তাই। আমি রিমার পাশে গিয়ে দাঁড়াতেই রিমা সরে গেল। রাগ আমার 360 ডিগ্রিতে উঠে গেছে। আবারও রিমার পাশে গিয়ে রিমার হাতটা ধরে হাতটা চেপে ধরলাম। আমি বুঝতে পারছি ও হাতে ব্যথা পাচ্ছে। রিমা আমার কানের কাছে মুখটা এনে, হাতটা ছাড়ুন, আমার ব্যথা লাগছে। আমি চুপ করে থাকি। দুপুর গড়িয়ে বিকেল হলে আমি আর রিমার বাবা মার সাথে ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাওয়ার পর রুমে শুধু রিমা আর আমি। একটা সত্যি কথা বলবেন? কি বলবি বল। আপনি তো আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তবে আমার সাথে কেন এমন করেন আপনি? আমি তো বিয়েতে রাজি ছিলাম না। আপনি তো এটাও জানেন বিয়ের আগে থেকে আমি আপনাকে সহ্য করি না, শুধু বাবা মার কথায় রাজি হয়েছি। আপনি আমার সাথে কেন এমন করেন? কি হলো বলেন? সাহস কত আমার দিলে আঙ্গুল তুলে কথা বলে। আবারও পিছনে চুলগুলো ধরে, গলার আওয়াজ কম কর, আর তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এমন সময় দিয়ার রুমে আসলো। দিয়া আসার আগেই চুলগুলো ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে বসলাম। তারপর, আমি আর আপনার বাড়িতে যাব না। তোকে বিয়ে দিছে কি তোর বাবা মা তোকে কাছে রাখার জন্য? আমি সবকিছু বলে দেব বাবা মাকে। তুই ভুলে গেছিস তোর বাবা হার্টের রোগী। সত্যিটা শোনার পর সে যদি, রিমা এবার কাঁদতে কাঁদতে, আপনি কেন এমন করছেন? কি অপরাধ আমার? আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই, তবে কেন এমন করেন আপনি? রাত 10টা, ডিনার করে ঘুমোতে গেলাম। দিয়া রিমা পাশের রুমে ঘুমোচ্ছে। বাইরে কিছু একটা আওয়াজ শুনে পেলাম। বাইরে গিয়ে দেখি রিমা বারান্দায় দাঁড়িয়ে আছে। এই এত রাতে এখানে কি করিস? এটা আমার বাড়ি, আপনার না, তাই এখানে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলবো। আমি যেভাবে চলতে বলবো ঠিক সেভাবেই তুই চলবি, কারণ তুই আমার বিয়ে করাবো। ঠিকই বলেছেন, আমি আপনার বউ, তবে সেটা শুধু আপনার রাতের চাহিদা মেটানোর জন্য, তাই না? তুই যা মনে করিস তাই। সকালে রেডি থাকিস, সকালে তো নিয়ে যাব বাড়িতে। যদি না যাই? এই মাঝরাতে মাথাটা দিল খারাপ করে, তাই কাছে গিয়ে চুলগুলো ধরে তোকে জোর করে নিয়ে যাব। কারো ক্ষমতা নেই আমাকে আটকে রাখার, কারণ তুই আমার বউ। আমার অধিকার আমি সব জায়গায় প্রয়োগ করতে পারবো। উফ, লাগছে আমার, ছাড়ুন। যা গিয়ে ঘুমা। রিমা কাঁদতে কাঁদতে রুমে গেল। বাবার কথা খুব মনে পড়ছে। জন্মের পর মাকে দেখি নাই, বাবাই আমার সব ছিল। বাবাকেও হারালাম। এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই আমার। রুমে গিয়ে বিছানায় গা দিতেই কখন যে ঘুমাইছি জানি না। সকাল 7টা, রিমা এসে ডাকছে, এই যে আপনার চা। এভাবে কেউ স্বামীকে ডাকে? একটু আদর করে ডাকতে পারিস না? এই উঠো, তোমার চা ঠান্ডা হয়ে গেল। চা নেবেন না ফালায় দিব? আমার কোনো ইচ্ছা ছিল না আপনাকে চা দেওয়ার, মা বলল তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, চাটা নিয়ে ফেলাই দিলাম। যা, এবার তুই নিজ হাতে চা বানিয়ে নিয়ে আয়। পারবো না। কি বললি? পারবো না চা বানাতে। সকাল সকাল রাগ আমার 360 ডিগ্রিতে আবারও উঠে গেল। বিছানা থেকে ডাইমা রিমার একটা হাত বাঁকা করে পিছনে ধরে, কি রে পারবি না? না। এবার হাতটা মুচড়ে ধরে, পারবি না? উফ, খুব ব্যথা লাগছে, ছাড়ুন প্লিজ। এবার হাতটা ছাড়লাম। শোন, তোর হাতের চা খাওয়ায় আমার অধিকার আছে বুঝলি। হাতে খুব ব্যথা পেয়েছে, তাই কান্নার আওয়াজ না হলেও ওর চোখ দিয়ে টপ টপ করে পানি ছড়ছে। তারপর রিমা রুম থেকে বাহির হয়ে গেল। আমিও চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বাহির হয়ে দেখি রিমা চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই, তোর চা কে খাবে? আপনি তো বললেন চা বানিয়ে আনতে। ও আচ্ছা, তাই নিজ হাতে চা বানিয়ে আনলে? হ্যাঁ, কারণ
আপনার অধিকারের নামে অত্যাচার আমার সহ্য হয় না। তারপর নাস্তার টেবিলে রিমার দিকে তাকালাম। রিমা মাথা নিচু করে রুটিগুলো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু খাচ্ছে না। 10 মিনিট পর মানুষটা কত অদ্ভুত, বাবাকে জড়িয়ে ধরে কাঁদলো, আবার দিয়ার সাথে মজা করে হাসতেছে। তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? মানলাম বিয়ের আগে আমি তার প্রপোজ একসেপ্ট করি নাই, তার বাবাকেও অপমান করেছি, সব শেষে তো আমি ওনার বউ হয়েছি। তারপরও আমার সাথে কেন এমন করে? কিসের রাগ আমার উপর? মানুষের জীবনে তো বিয়ে একবারই হয়, তবে কেন আমি এই মানুষটাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না? রিমা কি এমন ভাবছে বুঝতেছি না, নাকি আমার সাথে না যাওয়ার প্ল্যান করতেছে। যদি খারাপ মানুষটার সাথে আমি না যাই, তাহলে বাবা মা আমাকে প্রশ্ন করবে কেন যাবি না। উত্তরে আমি কি বলবো? তুমি যতই প্ল্যান করো, আমি তোকে নিয়েই যাব। বাবা, আজকেই চলে যাবা? মা, আজকেই যাব। জানেন তো, বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসার সবকিছু আমাকে দেখতে হচ্ছে। রিমার বাবা বলল বিয়ের কিছুদিন আগে নাকি তোমার বাবা মারা গেছে। 15/7/2020 তারিখে বাবা সন্ধ্যায় মারা গেছে। এ কি, এই তারিখেই তো ওনার বাবা আমার সাথে রাস্তায় কথা বলেছে। ওনার সাথে আমার সেই দিন খারাপ ব্যবহার করা ঠিক হয় নাই। আর আমি কি জানতাম নাকি সেদিন উনি মারা যাবে? কি রে রিমা, তুই কি কিছু ভাবতেছিস নাকি? না মা। তা বাবা, এখনই যাবা? কিছুই তো খাওয়া হলো না। হ্যাঁ মা, এখনই যাব। আর খাওয়ার কথা বলছেন, আবার যখনই মার কথা মনে পড়বে তখনই আপনার কাছে আসবো। রিমাও জানবে না। ঠিক আছে বাবা, রিমাকেও নিয়ে যাও। একা মানুষ তুমি, ওর সাথে থাকলে তোমার ভালো লাগবে। মা, ও যদি আজ না যেতে যায় তো থাক কিছুদিন। কাছের মেয়ে, সত্যি বলতে ও আমার বোন, কাজের মেয়ে না। ওরে আমি বোন মনে করি। আছে তো ও, না হয় রান্না করে দিবে। না না, রিমাকে নিয়ে যাও। ও থাকতে তোমার বোন কেন কেন রান্না করবে? এই রিমা, যা রেডি হয়ে নে। হ্যাঁ, আমি রেডি হচ্ছি। ওরে বাবা, এদিকে মেঘ না চাইতেই আমি তো ভাবছিলাম রিমা যেতেই চাইবে না। হ্যাঁ, আমি যাব। আর কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। যে মানুষটা বাবা মা দিয়ার সাথে এত সুন্দর ব্যবহার করে কথা বলে, সে আমার সাথে কেন খারাপ আচরণ করে? তাছাড়া যে যতই খারাপ হোক না কেন, সে তো আমার স্বামী। তারপর খাওয়া দাওয়া করে রিমাকে নিয়ে বাড়িতে আসলাম। তারপর কি রে ঝুমা, একা একা খুব খারাপ লাগছিল তোর, তাই না? কাজের মেয়ে বললে ভুল হবে, আমি ওরা আমার নিজের বোন ভাবি। ভাইয়া, খুব খারাপ লাগছিল। তোকে যে বললাম চল, আমাদের সাথে গেলি না তো। আচ্ছা ভাইয়া, আমি চা করে আনি। এই দাঁড়া, তুই কেন চা বানাবি? তুই যা ঘুমা, এখন তো তোর ভাবি আছে, তাই না? আচ্ছা, ভাবি কি ভাইয়া আমাকে ভুলে গেলা? না রে, তোকে কি আমি ভুলতে পারি? তুই তো আমার বোন। আচ্ছা ভাইয়া, তাহলে আমি ঘুমাই। ভাবি, ভাইয়ার চা খাওয়ার সময় হয়েছে, দাও। তুমি যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ঝুমা কি বললো শুনিস নাই? কিছুক্ষণ পর এই যে চা। চাটা নিয়ে এক চুমো দিতেই মেজাজ খারাপ হয়ে গেল। চিনির বস্তা রিয়ায় রাখছে কাপে। রাগে গরম চাগুলো রিমার পায়ে ঢেলে দিলাম। রিমা গলা কাটা মুরগিগুলোর মতো ছটফট করছে। রিমার কান্নার আওয়াজ শুনে ঝুমা দৌড়ে এলো। ভাইয়া, তুমি এ কি করেছো? তুই এখান থেকে যা। চুপ, তুমি কথা বলবা না। ঝুমাও আমায় নিজের ভাই মনে করে। এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ নাই, তাই ও রাগ অভিমান সবকিছু আমার সাথে করে। দেখলেন তো কিভাবে ধমক দিল আমাকে? ঝুমা, যা বলছি। আমি তোমাকে চুপ করতে বলছি, চুপ থাকো। ঝুমার বয়স 14 বছর, ও ক্লাস 8-এ পড়ে। ঝুমা আমাকে ধমক দিয়ে রিমাকে ওর রুমে নিয়ে গেল। ভাবি, এখানে বসো, আমি মলম নিয়ে আসি। মলম লাগাতে লাগাতে ঝুমা বলল, ভাবি, ভাই তোমার সাথে এরকম করে কেন? জানি না রে বোন, কিছু ঘন্টা আগে আমি ওনাকে স্বামী মানতে পারি নাই, কিন্তু এখন আমি তাকে মন থেকে স্বামী মানি। বিয়ের আগে আমাকে উনি প্রপোজ করেছিল, আমি তখন ওনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। তার কিছুদিন পর ওনার বাবাকে পাঠিয়েছিল, ওনার সাথেও খারাপ আচরণ করি। তার কিছুদিন পর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে রাজি ছিলাম না, বাবা মার জোরে পড়ে রাজি হয়ে যাই। উনি কি সেই অপমানের প্রতিশোধ নিচ্ছে আমার সাথে, নাকি অন্য কোনো কারণ আছে? আমি জানি ভাবি, তবে ভাই অনেক ভালো। আমার যখন 6 বছর, তখন বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। ভাইয়া আমাকে রাস্তা থেকে এনে নিজের বোনের মতো আদর করে বড় করেছেন। এই দেখো, পাগলি মেয়ে কাঁদে।
এভাবে কাঁদলে কিন্তু আমি কথা বলবো না। হুম আচ্ছা কাঁদবো না। হুম কাঁদলে তোমাকে বিয়ে দিয়ে দেব। যাও, তুমি পচা ভাবি। আচ্ছা, জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে, তবে কেন আমি বাবার মৃত্যুর জন্য রিমাকে দায়ী করে ওরে কষ্ট দিচ্ছি? না, ওর কারণে বাবা মারা গেছে, ওর অপমান বাবা সহ্য করতে পারে নাই, যার কারণে বাবা হার্ট প্রবলেমে মারা যায়। বাবার আগে থেকেই হার্ট প্রবলেম ছিল। ডাক্তার বলছিল বাবাকে যেন কেউ উত্তেজিত না করে, তাকে যেন কেউ অপমানজনক কথা না বলে। আমি ভাইকে বলবো, ভাই কেন তোমার সাথে এমন করে। না, তুমি কিছু বলবা না, আমি নিজেই বলবো। আচ্ছা তুমি ঘুমাও, আমি যাই। আচ্ছা। আজ বিয়ের 7 দিন হয়ে গেল। এই 7 দিনে রিমার উপর অনেক নির্যাতন করছি। রিমা কোনো প্রতিবাদ করে নাই, নীরবে সব সয়ে গেছে। এই যে শুনছো, ঝুমাকে নিয়ে একটু শপিং এ যাবো, তুমি যাবে আমাদের সাথে? এই, তোরে কতদিন বলবো আমাকে তুমি করে বলবি না? স্বামীকে কি তাহলে দুলাভাই বলে ডাকবো? মজা নিচ্ছিস আমার সাথে? মজা কেমনে নেয়? এমন সময় ঝুমা এসে, ভাবি আমি রেডি। ভাইয়া তুমি যাবা না? না তোরা চা। আর শোন, এদিকে আয়, ধর এই টাকাগুলো নে, শপিং করে তাড়াতাড়ি ফিরবি। উফ, এসব আমাকে কেন দিচ্ছ? ভাবিকে দাও। দিয়া আর রিমা শপিং এ যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। রুমে গিয়ে ডায়েরিটা হাতে নিয়ে লিখতে শুরু করলাম। রিমা, তোমার পিছে অনেকদিন ঘোরার পর যেদিন তোমায় প্রপোজ করলাম, সেদিন তুমি বলেছিলে আমি নাকি বকাটে খারাপ ছেলে। তোমার কাছে আমি খারাপ বকাটে এই কারণে হয়েছি, তুমি আমায় যেখানে দেখছো 4-5 জন ছেলে সহ দেখেছো। তুমি কেন প্রতিটা মেয়ে এমন ভাবাটা স্বাভাবিক, কারণ এরকম আড্ডাবাজ ছেলেদেরকে সব মেয়ে খারাপ আর বকাটে ভাবে, কিন্তু মেয়েরা এটা জানে না যে সব আড্ডাবাজ ছেলে বকাটে আর খারাপ হয় না। তুমি আমাকে সেদিন অ্যাকসেপ্ট না করে বকাটে আর খারাপ ছেলে বলেছো। তোমার চোখে সেদিন দেখেছি শুধু আমার প্রতি ঘৃণা। জানো রিমা, সেদিন আমি একটুও মন খারাপ করি নাই, কারণ আমি জানি ঘৃণা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। কিন্তু না, আমার ধারণা ভুল, তুমি শুধু ঘৃণাই করে গেলে। জানো রিমা, তোমাকে এতটাই ভালোবেসেছিলাম যে তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করা তো দূরে থাক, এটা ভাবতেই আমার কষ্ট হতো। জানো রিমা, জন্মের পর থেকে আমি আমার মাকে দেখি নাই। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। এই দুনিয়ায় বাবা ছাড়া আমার আর কেউ ছিল না, তাই বাবাকে এসে তোমার কথা বলি। বাবা আমাকে বলছিল, বাবা চিন্তা করিস না, আমি ওই মেয়ের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে দেখে দিয়ে আড়ালে লুকিয়েছিলাম। তারপর তুমি কি করলে? আবার বাবাকে বললে বাবা যেমন তার ছেলেও তেমন। তার মানে আমার বাবা খারাপ বকাটে, তাই আমিও খারাপ বকাটে হইছি? বিশ্বাস করো রিমা, আমি আমার কেউ খারাপ ছিল না। জানো রিমা, তোমার এই কথাগুলো আমার বাবাকে খুব আঘাত করেছিল, যার কারণে আমার বাবা ওখানেই বুক ধরে পড়ে যায়। জানো রিমা, আমার বাবার না হার্ট প্রবলেম ছিল, যার কারণে বাবা তোমার কথাগুলো সামান্য আঘাতটুকু সহ্য করতে পারে নাই। আর তুমি এতটাই পাষাণ যে পিছন ফিরে একবারও তাকাও নাই। হাসপাতালে নিতেই পারি নাই বাবাকে। বাস রাস্তায় বাবা মারা যায়। তোমাকে আমি যতটা ভালোবেসেছিলাম, বাবা মারা যাওয়ার পর তার চেয়ে বেশি তোমাকে ঘৃণা করতে শুরু করি। তার কিছুদিন পর তোমার বাবার সাথে আমি কথা বলি তোমার আর আমার বিয়ের কথা। তোমার বাবা আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমাকে হ্যাঁ বলে দেয়। তুমি আমাকে চিনতে না পারলেও তোমার বাবা আমাকে চিনতে ভুল করে নাই। আর আমি এটাও জানতাম তুমি তোমার বাবা মার কথা ফেলতে পারবে না, কিন্তু তোমার বাবা জানতো না তোমাকে বিয়ে করতেছি শুধু অধিকারের নামে অত্যাচার করার জন্য। মনে করো এটাই প্রতিশোধ, কারণ আমার বাবার মৃত্যুর জন্য তুমিই দায়ী। কিন্তু না, আমার বাবার মৃত্যুর কারণ তুমি না, কারণ জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে। বাবা সেদিন বাড়িতে থাকলেও হয়তো সেদিন মারা যেতে পারতো। কখন কার মৃত্যু হবে এটা তো আমরা কেউ জানি না, কিন্তু তোমার প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। কেন জানি তোমাকে আর ভালোবাসতে পারছি না। সত্যি বলতে, কারো প্রতি একবার ঘৃণা জন্ম নিলে তাকে শুধু ঘৃণাই করা যায়, ভালোবাসা চায় না। ডায়েরিতে লিখতে লিখতে কখন যে ঘুমিয়েছি জানি না। সন্ধ্যা 6টা। ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? মনে হয় পাশের রুমে ঘুমাইছে। দিয়া যাও, ফ্রেশ হয়ে নাও, আমি যাচ্ছি তোমার ভাইয়ের কাছে। হাই রে, এই সময় কেউ ঘুমায় নাকি? পাশে দেখছি ডায়েরিও আছে। ডায়েরিটা খুলে পড়তে লাগলাম। সম্পূর্ণ লেখাটা পড়ার পর আমি আর চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আঙ্কেলের সাথে সেদিন অমন ব্যবহার করাটা আমার ঠিক হয় নাই। ইচ্ছা করছে নিজেকে শেষ করে দেই। আমার একটা ভুলের জন্য ওর বাবা আজ দুনিয়ায় নেই। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো,
সেও আজ আমাকে ঘৃণা করে। সব কিছু ভুলে গিয়ে তাকে আপন করে নিতে না নিতেই আমি তাকে হারালাম। আমি কি পারবো তাকে ভালোবাসা দিয়ে আমার প্রতি তার ভালোবাসা জন্মাতে? ডায়েরিটা যেমন ছিল তেমনি রাখলাম। এই যে শুনছো, আরে ওঠো। রিমার ডাকে ঘুম ভেঙে গেল। দ্রুত ডায়েরিটা হাতে নিলাম। কি হলো, এভাবে রাখছেন কেন? সরি, দিয়াকে নিয়ে আমাদের বাড়িতে গেছিলাম, তাই লেট হলো। তো সরি বলার কি আছে? আপনার যেমন ইচ্ছা সেভাবে চলতে পারেন, আমি বাধা দিব না। বাবা, তুই থেকে এখন আপনি করে বলছো কেন? আপনি জানতো এখান থেকে? ভালো লাগছে না। না, যাব না, কারণ আমি তোমার বউ। রিয়ানের পাশে বুকে মাথা দিয়ে অছরে কাঁদতে লাগলাম। এই মেয়েটার আবার কি হলো? আমাকে জড়িয়ে ধরে এভাবে কাঁদছে কেন? আজব তো, আমি কি কিছু বলছি? এভাবে কাঁদছেন কেন? দিয়ার রুমে ঢুকে সরি সরি ভাবি, না বলে রুমে ঢুকে পড়েছি। রিমার চোখের পানি মুছে, তাতে কি হয়েছে? তুমি তো আমার বোন। ভাবি তুমি কাঁদছো কেন? ভাই কি আবার তোমার গায়ে হাত তুলছে? আরে না, ও কিছু না। সত্যিটা বলো, তারপর দেখো আমি ভাইকে কি করি। আজব তো, আমি তো নিজেই জানি না উনি কেন কাঁদছে। ভাইয়া এই দেখো, তোমার জন্য নীল পাঞ্জাবি আনছি। অনেক সুন্দর হয়েছে। আমার বোনের পছন্দ কখনো খারাপ হতেই পারে না। না ভাইয়া, এটা ভাবি পছন্দ করে নিছে তোমার জন্য। দিয়ার কথা শুনে রিমার মুখের দিকে তাকালাম। খুব বাজে দেখতে পাঞ্জাবিটা, তাই না? আরে না, নীল পাঞ্জাবি আমার খুব ভালো লাগে। বাবা সব সময় আমার নীল পাঞ্জাবি কিনে দিত। ও ভাবি রাত প্রায় হয়ে গেছে, রান্না করব চলো। তার আগে তোমার ভাইয়াকে রুটি আর ডিম ভাইজা দিই, চলো। উফ, রাতে রুটি খাবো না ভাবি, প্লিজ। আরে বোকা, ভাতে খাবো রাতে। দেখছো না তোমার ভাই সকালে খাইছে আর এখনো না খেয়ে আছে। কয়েকটা রুটি বানিয়ে দেই। চলো। দিয়া তুমি যাও, আমি আসতেছি। এই যে শুনছো, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। আপনি জানতো এখান থেকে? তুমি ঠিকই বলছো। যাকে একবার ঘৃণা করা যায় তাকে আর ভালোবাসা যায় না, কিন্তু আমার ক্ষেত্রে তার উল্টো হয়েছে। তোমাকে ঘৃণা করতে করতে কখন যে ভালোবেসেছি তা নিজেও জানি না। মানে ঠিক বুঝলাম না। কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। আমি রান্নাঘরে গেলাম। আমার প্রতি রিমার হঠাৎ এত ভালোবাসা জাগলো কেন? রিমি কি ডায়েরিটা পড়ছে? তারপর ফ্রেশ হয়ে আমি রুমে বসে আছি। ভাইয়া হুম নাও, কে নাও। হ্যাঁ। দরজা দিকে তাকিয়ে কি দেখছো? কিছু না। বুঝছি, ভাবি কি খুঁজতেছো? বেশি বকবক করো তুমি। দাও রুটি দাও। ভাবি ছাদে গেছে, আমাকে বললো এগুলো নিয়ে যাও, আমি আসতেছি। আমি কি শুনতে চাইছি সে কোথায় গেছে? বসো এখানে, রুটি খাও। না, ভাবি আর আমি একসাথে খাবো। আমি হালকা ডিনার করে বাহিরে গেলাম। চাঁদনি, রাত রাস্তায় একা ঘুরতে ভালোই লাগছে। রাত 11টা। না, এবার চলে যাই। দরজা নক করে, দিয়া এই টুকটুকি দরজা খুলে দাও। আমি যত রাতেই আসি না কেন, দরজা নক করতেই দিয়া দরজা খুলে দেয়। কিন্তু আজ দরজা খুলে দিল রিমা। এ কি, আপনি কেন? দিয়া কই? ও ঘুমাইছে। ও। তারপর ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বাহির হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। এ কি, খাবা না? তুমি শুয়ে পড়লা যে? আপনার কি আর কোনো কাজ নাই? না, সব কাজ শেষ। তো বক বক না করে ঘুমালে ঘুমান, না হলে কোথায় যাবেন যান? রিমা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি শুয়ে আছি। রাত 1টা। রিমা তো আসলো না। মেয়েটা কই গেল? দিয়ার কাছে গিয়ে ঘুমাইলো নাকি? না, দিয়ার কাছে গেলে তো দিয়া আমার কাছে বক বক শুরু করে দিত। ভাবিকে কি বলছো? বকা দিছো নাকি? ইত্যাদি। ধুর, কই যায়। যাক, তাতে আমার কি? 1:30। না, উঠে দেখি কই গেল। রিমাকে খুঁজলাম, কোথাও পাইলাম না। দিয়ার রুমে গেলাম। রুমের দরজা খোলা। দিয়ার পাশে গিয়ে বসলাম। দিয়ার কথা ভাবছি, পিচ্ছে একটা মেয়ে নিয়ে আসলাম। ধীরে ধীরে অনেক বড় হয়ে গেল। দিয়ার মাথায় হাত দিতেই, ভাইয়া তুমি ঘুমাও নাই? ঘুমাচ্ছে না রে। বুঝছি, ভাবির সাথে আবার ঝগড়া লাগাইছো। আরে না। দাঁড়াও, আমি ভাবির কাছে যাই, গেলেই বুঝবো। দিয়া ও ঘুমাচ্ছে।
আর সত্যি বলছি, আমি ঝগড়া করি না। 3 সত্যি বলো। সত্যি সত্যি সত্যি। হয়েছে? হইছে, এবার যাও ঘুমাও। দিয়াকে সত্যিটা না বলেই চলে আসলাম। মেয়েটা যে কই গেল এত রাতে, ধুর ভাল লাগে না। ছাদে যাইতে কারো কান্নার আওয়াজ পাইলাম। চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা রিমা দাঁড়িয়ে আছে, কিন্তু এখানেও কাঁদছে কেন? আমি তো কাদার মতো কিছু বলিনি। কাছে গিয়ে, এত রাতে এখানে কি করছেন আপনি? রিমার চোখের পানি। না কিছু না, ভালো লাগছিল না তাই। অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমান। রিমা চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। রিমা এখানে এসে কাঁদছে কেন? ও কি তাহলে আমার লেখা ডায়েরিটা পড়ছে? ও কি নিজেকে অপরাধী ভাবছে? কিন্তু ওর প্রতি তো আমার আর কোনো অভিযোগ নাই। বাবার মৃত্যুতেও রিমার হাত নেই, কিন্তু রিমাকে আমি আগের মতো ভালোবাসতে পারছি না। কেন পারছি না তা আমি নিজেও জানি না। তারপর রুমে এসে, এই যে শুনছেন, রাতে খেয়েছেন? না। মানে কি? আমি কি আপনাকে ভাত খাইতে বারণ করেছি? উঠুন, খেয়ে নিন। আপনি খাবেন না? না, আমার খিদা নেই। হঠাৎ রিমা আমাকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে। আমি খুনি। আমি তোমার বাবাকে খুন করছি। আমাকে মেরে তুমি তোমার বাবার খুনের প্রতিশোধ নাও। বেঁচে থেকে আমি কি করব? যার সাথে সারা জীবন থাকবো তার ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি অপরাধী, আমি খুনি। কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। না, আপনি না, আপনি খুনি না। আপনি আমার বাবাকে খুন করেন নাই। কারণ কখন মৃত্যু হবে এটা তো আমরা কেউ জানি না। একটা সময় আপনাকে খুনি ভাবতাম, সেটা ছিল আমার ভুল। আমার বাবার মৃত্যুর জন্য আমি আপনাকে দায়ী করছি না। পারলে আমাকে মাফ করে দিন বিয়ের নামে নাটক করার জন্য। আপনি ডিভোর্স চাইলে আমি দিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, একটা সময় ভালোবাসতাম, কিন্তু এখন কেন জানি আগের মতো করে আপনাকে ভালোবাসতে পারছি না। আর যাকে ভালোবাসতে পারবো না তার সাথে কিভাবে সংসার করব বলেন? আপনি কেন আমার অবহেলা সহ্য করবেন? তার চেয়ে ভালো হবে আমাকে তালাক দিলে। রিমা কাঁদতে কাঁদতে। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমার বাড়িতে দাসী হয়ে থাকবো, তারপরও আমাকে তাড়িয়ে দিও না। মেয়েদের বিয়ে একবারই হয়। ঘৃণা থেকে যদি আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে তুমি কেন পারছো না আমাকে ভালোবাসতে? যাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়েছিলে, সে আজ এত কাছে থেকেও কেন তার দিকে তাকাচ্ছ না? এত অভিমান তোমার? দিয়া দরজার পাশে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছিল। দিয়ার চোখের পানি ছলছল করছে। দিয়া, তুমি এখনো ঘুমাও নাই? দিয়া কাঁদতে কাঁদতে রিমাকে জড়িয়ে ধরে। ভাইয়া, ভাবিকে তাড়িয়ে দিও না। ভাবি খুব ভালো, ভাবি তোমাকে অনেক ভালোবাসে। ভাইয়া, যখন বুঝতেই পারছো ভাবি বাবার মৃত্যুর কারণ না, তবে কেন ভাবিকে তাড়িয়ে দিতে চাইছো? ভাবিকে তো তুমি খুব ভালোবাসতে। এত অভিমান ভাইয়া তোমার? আমি ভাবিকে কোথাও যেতে দিব না। রিমার দিয়া দুজন জড়িয়ে ধরে কাঁদছে। আমি কি বলবো বুঝতে পারছি না। রিমা চোখের পানি মুছে, দিয়ে আমি কোথাও যাব না, এখানেই থাকবো। আমি তোমাকে কোথাও যেতে দিব না ভাবি। দিয়া আমার কাছে এসে, ও ভাইয়া, তুমি তো আমাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে জায়গা দিছো, ভাইয়ার ভালোবাসা দিছো, তবে কেন বিয়ে করা বউকে তুমি তাড়িয়ে দিচ্ছ? আমি তো তোমার রক্তের কেউ না, ভাবি তো বিয়ে করা বউ। ভাইয়া, তুমি ভাবির সাথে অভিমান করেছো। এই অভিমান আর রাগের দেয়ালটা যখন ভেঙে যাবে, তখন তুমি ভাবিকে দেখার জন্য শর্টফট করবে। প্লিজ ভাইয়া, ভাবিকে তাড়িয়ে দিও না। দিয়ার হাতটা ধরে বুকে জড়িয়ে ধরে, কে বলছে তুমি আমার কেউ না? আরে তুমি তো আমার বোন, আমার কলিজা। আর রিমা এই বাড়িতেই থাকবে। ভাইয়া, তুমি খুব ভালো। তুমি তার চেয়েও বেশি ভালো। দিয়া রিমার হাতটা ধরে আমার হাতে দিয়ে, কখনো যদি কেউ কাউকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব। দিয়া যাও, ঘুমাও। আচ্ছা ভাইয়া, ভাবি সকাল থেকে কিছুই খায়নি। দাঁড়াও, আমি খাবার আনছি। দে একটু পর আমাদের মানে রিমার আমার জন্য ভাত তরকারি নিয়ে আসলো। ভাইয়া, ভাবি বসো। তুমি খাবা না দিয়া? না। কেন? পেট ভরা তাই। যাও তাহলে, আমিও খাবো না। উফ, বুঝি না, আমার পেট ভরা। আচ্ছা দাও, আমার মুখে দাও। তারপর আমি দিয়াকে ভাত খাইয়ে দিলাম।
রিমা চুপচাপ বসে আছে। বুঝছি, ভাবি অভিমান করেছে। আমাকে খাইয়ে দিচ্ছ, ভাবিকে খাইয়ে দাও না তাই। ভাইয়া, ভাবিকে খাইয়ে দাও। না মানে বলছিলাম কি, বুঝেছি। ভাইয়া, আমি ঘুমাতে গেলাম। দিয়া ঘুমাতে গেল। রিমা মাথা নিচু করে বসে আছে। কি হলো, আপনি খাচ্ছেন না যে? আমার খিদে নেই। বুঝতে পারছি, রিমাকেও খাইয়ে দিতে হবে, কিন্তু কি আর করার। রিমার পাশে গিয়ে বসে খিদে নাই বললেই হলো নাকি? দেখি হা করেন। রিমার মুখে ভাত তুলে দিচ্ছি। রিমা চোখের পানি মুছছে আর ভাত খাচ্ছে। আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। তুমি খাবে না? না, আপনি খান। রিমা নিজ হাতে আমাকে খাইয়ে দেওয়ার জন্য হাতে ভাত নিয়ে আমার মুখে দিল। ইচ্ছা না থাকার পরও রিমার হাতে ভাত খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর রিমা এসে আমার পাশে শুয়ে পড়ল। দিয়া তো ঠিকই বলছে, রিমাকে আমি ভালোবাসতাম, আর রিমা তো বাবার খুনি না। আর রিমা এখন আমার বউ। এসব ভাবতেই রিমা আমাকে জড়িয়ে ধরলো। একটু পর রিমা আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। আমি চুপচাপ শুয়ে আছি। একটু পর তাকিয়ে দেখি রিমা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। আমিও কখন ঘুমিয়ে গেছি জানি না। দরজা নক করে ডাকছে। দিয়ার ডাকে আমার ঘুম ভাঙে। জেগে দেখি রিমা এখনো আমার বুকেই আছে। রিমাকে আস্তে করে বালিশে শুয়ে দিয়ে এসে দরজা খুললাম। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং পেতনি। তুমি পেতনির ভাই। ভাবি কি ঘুমাচ্ছে? আচ্ছা থাক, ডাকিও না, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো আপু, অনেকদিন দোকানে যাই না। কাজের ছেলেটা যে একা একা করলো কি জানি না। আচ্ছা। নাস্তা খেয়ে আমি দোকানে গেলাম। দুপুর 12টা, কিচ্ছু ভালো লাগছে না, তাই বাড়িতে চলে আসলাম। রুমে ঢুকতেই ওয়াশরুম থেকে ও মাগো বলে একটা চিৎকারের আওয়াজ পাইলাম। দৌড়ে গিয়ে দেখি রিমা মেঝেতে বসে পা ধরে কান্না করছে। কি হয়েছে, এভাবে কাঁদছেন কেন? পড়ে গিয়ে পায়ে ব্যথা পাইছি। ও মা গো, আমার পা গেল। আপনার পা তো যেখানে ছিল সেখানেই আছে, পা কই গেছে? আমার মুখে হাসি দেখে রিমা আমার দিকে পলক্ষীন ভাবে তাকিয়ে আছে। দিয়া দৌড়ে এসে বলে, ভাইয়া ভাবিকে তুলো। আমি রিমার হাতটা ধরে তোলার চেষ্টা করলাম, কিন্তু রিমা দাঁড়াতে পারছে না। উফ ভাইয়া, ভাবিকে কোলে তুলো। আমি? জি আপনি। আমি কি ভাবিকে কোলে নিতে পারবো? উফ, এখনো দাঁড়িয়ে আছো? আচ্ছা নিচ্ছি। তারপর রিমাকে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। রিমা ব্যথায় কান্না করেই যাচ্ছে। দেয়া একটা মলম এনে আমার হাতে দিয়ে বলল, এটা পায়ে লাগিয়ে দাও। দিয়া তুমি লাগিয়ে দাও। যা বলছি তা করো। আচ্ছা দিচ্ছি। দিয়ার এমন রাগি চোখ দেখে ভয় আমি রিমার পায়ে মলম লাগিয়ে দিচ্ছি। দিয়া রিমার মাথাটা কোলে দিয়ে মাথার চুলগুলো মেলে দিচ্ছে। একটু পর, ভাইয়া ভাবির কাছে থাকো, আমি রান্না করব গিয়ে। আচ্ছা। দিয়া চলে যাওয়ার পর রিমা কষ্ট করে উঠে বসলো। এই এই উঠছেন কেন? শুয়ে থাকুন। কেন, বসলে কি হবে? আপনার কষ্ট হবে দেখছেন না, পা ফুলে গেছে। কষ্ট তো আমি পাবো, তুমি তো পাবে না। কে বলছে? কষ্ট আমিও পাচ্ছি। কি? না মানে, রিমা এবার আমার কাছে এসে আমার কাঁধে মাথা দিয়ে, থাক, আর মানে মানে করতে হবে না। আমার কষ্টে তুমি যখন কষ্ট পাও, তবে কেন দূরে দূরে থাকো? কেন ভালোবাসতে পারছো না? আচ্ছা আমি যাই। কোথায়? পা ফুলে গেছে দেখছে না, ওষুধ আনতে হবে তো। ও আচ্ছা, আমার কষ্ট বুঝে আপনার আর সহ্য হচ্ছে না? জানি না, আমি গেলাম। ভাবি, এইদিকে একটু আসো তো। বলো, ভাইয়া কোথায়? ওষুধ আনতে গেছে। ও আচ্ছা, কেন ডাকছো বলো? ফোনটা খুঁজে পাচ্ছি না, দেখো তো। ভাবি, এই যে তোমার ফোন, আমি গেলাম। হ্যালো? এটা তো রিমার নাম্বার। হ্যালো, কোথায় তুমি? এতক্ষণ লাগে আসতে? আমি তো আসার 5 মিনিটই হয় নাই, এখন ওষুধের দোকানে পৌঁছাই নাই। ওষুধ লাগবে না, তুমি তাড়াতাড়ি আসো। না না, আমি ওষুধ নিয়েই আসতেছি। বোকা মানুষ, তোমাকে কেমনে বোঝাবো? তোমাকে এখন 1 মিনিট না দেখলে মনে হয় 1000 মিনিট দেখি নাই। উঠে ধীরে ধীরে দিয়ার কাছে গেলাম। ভাবি, তুমি উঠছো কেন? দাঁড়াও, আমি চেয়ার দিচ্ছি। ওরে আমার ননদি, তোমার একা রান্না করতে কষ্ট হচ্ছে না বুঝি? না, হচ্ছে না। এখানে চুপ করে
বসে থাকো। হুম। 20 মিনিট পর। কোথায় আপনি? রুমে নাই কেন? ভাইয়া ভাবি এখানে। আমি রান্নাঘরে গেলাম। এই যে আপনার ওষুধ, আর এই মলমটাও লাগাতে বলছে। আচ্ছা ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে রুমে যাও, আমি খাবার নিয়ে আসতেছি। আমি? হ্যাঁ, তুমি ভাবির হাতটা ধরে রুমে নিয়ে যাও। কি আর করার, রিমার হাত ধরে রুমে নিয়ে আসলাম। একটু পর। এই যে তোমাদের খাবার। ভাইয়া তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি তো আবার দোকানে যাবে। ও হ্যাঁ, দাও তাড়াতাড়ি দাও। ভাত খাওয়া শেষ, দিয়া ফ্রেশ হতে গেছে। আমি রুম থেকে বের হব এমন সময়। বলছিলাম কি, আজকে না গেলে হয় না? কেন? না কিছু না, এমনি বললাম। ও আচ্ছা, আমি গেলাম। কিছুক্ষণ পর। ভাবি কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ভাই বকা দিছে আবার? না, দিয়া তোমার ভাই হয়তো আমাকে কোনোদিন আর ভালোবাসবে না। কে বলেছে? ভাই তোমাকে অনেক ভালোবাসে। দেখলে না কত দ্রুত ওষুধ এনে দিল, তোমাকে কোলে করে বিছানায় আনলো। আমি বললাম আজ আর দোকানে যেও না, থাকো। আমার কথা না শুনে চলে গেল। 10 মিনিট পর। না, আজ আর দোকানে যাব না। কেন জানি বারবার রিমার কথা মনে পড়ছে। দিয়া। ভাইয়া তুমি আসছো, ভালোই হয়েছে। কেন? ভাবি তোমাকে যেতে বারণ করেছিল, তাও গেছো। এই দেখো ওষুধ না খেয়ে সাদি গিয়ে অভিমান করে দাঁড়িয়ে আছে। ও আবার বলছি ও, যাও ছাদে গিয়ে ভাবির অভিমান ভাঙাও। দিয়ার আদেশে ছাদে গেলাম। রিমা পলকহীনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে গলার আওয়াজ করলাম। রিমা পিছনে তাকিয়ে ওখান থেকে সরে আর একটু দূরে গিয়ে দাঁড়ালো। বুঝতে পারছি মেয়েটা অনেক অভিমান করেছে। আমি আবারও কাছে গিয়ে, আমি আসছি তো, দোকানে যাই নাই। কথা বলছেন না যে? কথা বলবেন না? প্রবলেম কি? হ্যাঁ, আমাকে একা থাকতে দিন, যান এখান থেকে। আচ্ছা। আমি কোনো আর কথা না বলে হাঁটতে লাগলাম। পেছন থেকে। দাঁড়াও। জি? আমার দিকে তাকাও। আচ্ছা। ভুলতে পারছো আমাকে? ভুলার কখনো চেষ্টা করি নাই। একবার চেষ্টা করেই দেখো না কেন। তাহলে কি হবে? মাথা ফেটে ফেলাবো তোমার। আর আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? না, তুমি চুষবে শয়তান। বলে রিমাকে জড়িয়ে ধরলাম। উফ মাগো, আবার কি হলো? ব্যথা পাইছি পায়ে। ও সরি সরি। যাও, তুমি শুধু আমাকে কষ্ট দাও। আর কষ্ট দিব না। তাহলে? আদর দিব। কখন? রাতে। কি আবার অত্যাচার? লেখক বা লেখিকা কখনো চায় না যে তার গল্পটা শেষ হয়ে যাক, কিন্তু গল্প নিজে থেকে শেষ হয়ে যায়, তখন আর রাইটারের কিছু করার থাকে না। যাই হোক, আমি লেখক বা কবি নই, শখ করে লিখি। গল্পপ্রেমীরা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই।